Assalamu alaikum. Welcome to today's live session. The topic is acute inflammation. I am Nusrat Jebin, fourth year medical student, Eastern Medical College, session 2021-22. অ্যাকিউট ইনফ্লামেশন ফার্স্ট টার্ম বিশেষ করে আমাদের প্যাথোলজির অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, ইনফ্লামেশনের একটা পার্ট। আজকের যে সেশন সেটা প্রথমে আমরা যে জিনিসগুলো জানতে পারবো সেটা হচ্ছে হোয়াট ইজ ইনফ্লামেশন এবং ইনফ্লামেশনের কি কি টাইপস আছে। দেন ইনফ্লামেশনটা কেন হয়, গোলস অফ ইনফ্লামেশন, একটা ইনফ্লামেশনে কি কি স্টেপস এর আন্ডারে প্রসেস গুলা হয়, এবং একটা ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন কিভাবে আমরা বুঝবো কখন হচ্ছে ইনফ্লামেশন হয়েছে। দেন অ্যাকিউট ইনফ্লামেশন আমাদের আজকে টপিক অ্যাকিউট ইনফ্লামেশনের কিছু মরফোলজিক্যাল টাইপস আছে সেটা সম্বন্ধে জানতে পারবো এবং অ্যাকিউট ইনফ্লামেশনের কজ সম্বন্ধে জানতে পারবো। আর কম্পোনেন্টস গুলো কি কি আছে, কি কি ভাস্কুলার এবং সেলুলার ইভেন্টস হয় অ্যাকিউট ইনফ্লামেশন। দেন একটি গুরুত্বপূর্ণ প্রসেস এর মধ্যে আছে ফ্যাগোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিস এর স্টেপস গুলো সম্বন্ধে আমরা জানতে পারবো। একটা অ্যাকিউট ইনফ্লামেশন হওয়ার পরে তার কি কি ফেটস হইতে পারে সেটা জানতে পারবো। আর এই ইনফ্লামেশন হওয়ার জন্য কি কি কেমিক্যাল মেডিয়েটরস এবং সেই কেমিক্যাল মেডিয়েটরস গুলার কি ফাংশন আছে সেটা সম্বন্ধে আমরা জানতে পারবো। এবং এন্ড অফ দ্য সেশন আমরা জানতে পারবো এক্সুডেট এবং ট্রানজুডেট সম্পর্কে। At first, inflammation. If you want to define, then inflammation is a response of vascularized tissues that delivers leukocytes and molecules of host defense from the circulation to the site of infection and cell damage in order to eliminate the offending agents. এখানে মূলত যে বিষয়টা বোঝানো হচ্ছে যখনই আমাদের শরীরে কোনো ইনফেকশন বা কোনো ট্রমা বা ড্যামেজ হয় তখন আমাদের শরীরের যে ডিফেন্স সিস্টেম সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড হয়, এবং ওই অ্যাক্টিভেটেড ইমিউন সিস্টেমটা হচ্ছে কিছু লিউকোসাইট বা মলিকিউলস অফ হোস্ট ডিফেন্স, যেমন আমাদের কেমিক্যাল মেডিয়েটরস বা নিউট্রোফিল ম্যাক্রোফেজ, এগুলোকে হচ্ছে সাইট অফ ইনফেকশনে পাঠায় ফর সেফগার্ডিং আওয়ার সিস্টেম। এবং এই সেফগার্ডিং সিস্টেমে পাঠানোর যে ওয়েটা সেটা হচ্ছে মূলত ব্লাড ভেসেলস। এজন্য বলা হচ্ছে যে কোনো একটা ভাস্কুলারাইজড অর্গানে যখন একটা ইনফেকশন বা ড্যামেজ হচ্ছে তখন সেখানে হচ্ছে আমরা লিউকোসাইট এবং মলিকিউলস অফ হোস্ট ডিফেন্স কিছু রেসপন্স করে, এবং সেই রেসপন্সটাকেই আমরা বলছি হচ্ছে ইনফ্লামেশন। এন্ড এই ইনফ্লামেশনের গ্রসলি দুইটা টাইপ আছে, অ্যাকিউট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন। এখন এই ইনফ্লামেশন কিছু স্টেপস এর আন্ডারে পড়ে। এই স্টেপস গুলো হচ্ছে আমাদের জুমার্স প্যাথোলজিতে অনেক সুন্দর করে দেওয়া আছে, আলাদা করে ব্যাখ্যা করে দেওয়া আছে। যেমন এট ফার্স্ট রিকগনিশন। এট ফার্স্ট আমি একটা এজেন্ট, কোনো একটা ইনফেকশন বা কোনো একটা এজেন্ট যখন আমার বডিতে আসলো, সেই এজেন্টটা কি আমার জন্য হার্মফুল নাকি হার্মলেস, সেটার এগেনস্টে কি হচ্ছে আমরা রিয়েকশন দিব নাকি দিব না, আমার হোস্ট সিস্টেম অ্যাক্টিভেটেড হবে নাকি হবে না, এটা হচ্ছে আমার ফার্স্ট। কোনো একটা জিনিসকে আমি আগে রিকগনাইজ করতে হবে। দেন আসি আমরা রিক্রুটমেন্টে। রিক্রুটমেন্ট কি? রিক্রুটমেন্ট মানে হচ্ছে আমার যে টিস্যুটা আছে সেটার মধ্যে জমা হওয়া, যদি বাংলায় বলে আমরা জমা হওয়া। এবং কি জমা হয়? লিউকোসাইট এবং হচ্ছে প্লাজমা প্রোটিন। সেগুলো যখন জমা হয় সেগুলোই হচ্ছে মূলত কি করে, আমার যেই ইমিউন সিস্টেমের মূলত যে ফাংশনটা সেটাকে ইনিশিয়েটেড করে। আমি একটা এজেন্টকে রিকগনাইজ করলাম, দেন ওই রিকগনিশনের পরে ওর জন্য প্রয়োজনীয় যে সকল মেডিয়েটার্স, প্লাজমা প্রোটিন বা লিউকোসাইট আমার লাগে, সে হচ্ছে কি করবে, আমার টিস্যুতে এসে হচ্ছে রিক্রুট করবে, বা সে এখানে আসবে। মূলত কিভাবে আসবে? মূলত ব্লাডের মাধ্যমে আসবে। যে সকল টিস্যুতে আমরা হচ্ছে পারফিউশন থাকে বা ব্লাড সাপ্লাই থাকে ওগুলোতেই মূলত হচ্ছে রিক্রুটমেন্টটা মেনলি হয়। দেন থার্ডলি আমার হচ্ছে মেইন ফাংশনটা এখানে কি ছিল, যে একটা ইনফ্লামেশন বা একটা ড্যামেজ আসলো, ইনফেকশন বা ড্যামেজ আসলো, সেই ড্যামেজটাকে হচ্ছে আমি ডিফেন্স করছি, আমার বডিতে সেই ড্যামেজটাকে এন্ট্রি করতে দিতে চাচ্ছি না। আলটিমেটলি আমি চাচ্ছি যে সেটা রিমুভ হয়ে যায়। তো যে স্টিমুলাসটা আসলো বা যার জন্য আমার এই প্রসেসটা শুরু হলো, সেই স্টিমুলাসটাকে রিমুভ করতে হবে। এজন্য আমাদের থার্ড স্টেপটা হচ্ছে কি, রিমুভাল অফ দ্য স্টিমুলাস। এবং এই যে স্টিমুলাসটাকে আমরা হচ্ছে রিমুভ করি, কিভাবে করি? ফ্যাগোসাইটিক সেল, যেটা হচ্ছে কি করে, একটা ইনফেকশন বা হচ্ছে একটা ড্যামেজ আসলে বা ফরেন বডি আসলে
সেটাকে কি করে, এনগালফ করে। আমরা সবাই জানি যে আমাদের লিউকোসাইট বা ডব্লিউবিসির ফাংশন হচ্ছে ডিফেন্সিভ ফাংশন, এবং সেই ডিফেন্সিভ ফাংশনের অন্যতম একটা কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। মানে কি, সে একটা জিনিসকে এনগালফ করবে এবং সেটাকে ডিস্ট্রয় এবং কিল করবে। করলো। দেন আমার ফোর্থ স্টেজ, দিস ফোর্থ স্টেজ ইজ রেগুলেশন। রেগুলেশন কি? এটা হচ্ছে রেসপন্স গুলার রেগুলেশন। মানে হচ্ছে আমি যেই পারপাসে আমার প্রসেসটা শুরু করলাম, ইনফ্লামেশনটা শুরু করলাম, সেই পারপাসটা আমার শেষ হয়েছে, যে আমি স্টিমুলাসটাকে রিমুভাল করে দিয়েছি। এবার আমাকে হচ্ছে স্টিমুলাসটা বডি থেকে চলে গিয়েছে, এবার রেগুলেশন হলো, সবকিছু হলো, রিমুভাল হলো। অবশ্যই আমার টিস্যু বা যে কোনো হেলদি টিস্যুর নেচার হচ্ছে সে তার পুরাতন জায়গায় ফিরে যাইতে চায়। সেই প্রসেসটাই হচ্ছে রিপেয়ার। তাহলে সোজা বাংলায় বলতে গেলে এটার পাঁচটা বেসিক স্টেপস, যে রিকগনাইজ করবে, রিক্রুটমেন্ট করবে তার ইম্পর্টেন্ট সাবস্টেন্স গুলো যেগুলো দিয়ে সে কাজ করবে, দেন সে প্যাগোসাইটোসিস বা আদার প্রসিডিওরের মাধ্যমে তার স্টিমুলাসটাকে রিমুভাল করবে, দেন তার টিস্যুটা রেগুলেশন হবে এবং আলটিমেটলি সেটা রিপেয়ার করবে। এখন এই যে ইনফ্লামেশনটা হলো, মূলত ইনফ্লামেশন হচ্ছে আমাদের জন্য অনেক বেনিফিশিয়াল একটা জিনিস। ইনফ্লামেশন যদি না হয় তাহলে আমরা বুঝবো না যে আমাদের শরীরে একটা জিনিস এন্ট্রি করেছে, কোনো একটা ফরেন পার্টিকেলস আসছে। ইনফ্লামেশন আমাদেরকে সাইন দেয় যে আমাদের বডিতে একটা অড অকারেন্স হচ্ছে, বা আমার বডিতে একটা অড অকারেন্স হচ্ছে, আমাকে এখনই ব্যবস্থা নিতে হবে, যথাযোগ্য ব্যবস্থা নিতে হবে, আমাকে চিকিৎসা নিতে হবে। ইনফ্লামেশন যদি না থাকতো তাহলে এই জিনিসটা আমরা মূলত বুঝতে পারতাম না। তাহলে এটা অবশ্যই আমাদের জন্য অনেক বেনিফিশিয়াল একটা জিনিস। বাট এটা যখন একটা পর্যায়ের পর ক্রনিক্যালি আমাদের সেলকে ডিস্ট্রয় করা শুরু করে, তখন সে হয়ে যায় হচ্ছে হার্মফুল। আলটিমেটলি ইনফ্লামেশন একটা ডিফেন্সিভ মেকানিজমের পার্ট। তো এটার কিছু গোল আছে, যে আসলে একটা প্রসেস হচ্ছে বডিতে কেন হচ্ছে মূলত। এক নম্বরে, টু গেট রিড অফ ইনিশিয়াল কজ অফ সেল ইনজুরি, যে একটা মাইক্রোবস, আমার ব্যাকটেরিয়া, ভাইরাস, টক্সিন, বিশেষ করে আহ, বিভিন্ন ধরনের টক্সিন আছে। এটা হইতে পারে কোনো মাইক্রোবিয়াল টক্সিন, হতে পারে হচ্ছে ফাঙ্গাল টক্সিন, হতে পারে ভাইরাল টক্সিন, যে কোনো টক্সিন, বা আমাদের আর্টিফিশিয়াল টক্সিন থাকতে পারে, যে আমাদের সিগার স্মোকিং এ আমাদের যে হচ্ছে নিকোটিনটা থাকে, এটাও এক ধরনের টক্সিন যেটা সেলকে ডিস্ট্রয় করে। তো এই যে ইনিশিয়াল কজ অফ যে সেল ইনজুরি গুলা থাকে, সেল ইনজুরির যে কজ গুলা থাকে, সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, বা গেট রিড অফ ইনিশিয়াল কজ অফ সেল ইনজুরি। দেন একটা সেল ইনজুরির ফলে কি কি কনসিকুয়েন্সেস হইতে পারে, সেই কনসিকুয়েন্স গুলা থেকে হচ্ছে আমাদেরকে রক্ষা করবে। একটা ইনফ্লামেশন দেখলে আমি বুঝবো যে হ্যাঁ, আমার এখন ট্রিটমেন্ট দরকার, আমি হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল নিব। আমার অ্যান্টিমাইক্রোবিয়ালদের যেই মাইক্রোবস এর যে টক্সিন, সে আর নেক্রোসিস তৈরি করতে পারবে না যদি আমি আগেই হচ্ছে মেডিসিনটা নিয়ে ফেলি। তাহলে আমি কখন বুঝবো? যখন হচ্ছে ইনফ্লামেশন হবে তখন আমি বুঝবো, ইনফ্লামেশন তার সাইন সিমটম দেখাবে তখন আমি বুঝবো হচ্ছে যে আমার এখানে একটা ইনফ্লামেশন হচ্ছে, আমার এখন ট্রিটমেন্ট প্রয়োজন। এই যে ভাইবা ডেস্ক, এটা অনেক সুন্দর করে হচ্ছে আমাদের জুমার্স প্যাথোলজিতে দেওয়া আছে, প্রোভাইড করা আছে। এই জন্যই হচ্ছে এই বইটা হচ্ছে একটু আলাদা, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলাদা করে আমাদের জন্য দিয়ে রেখেছে বিভিন্ন জায়গাগুলোতে, যে আমার ঠিক কোন সময় কোন জিনিসটা প্রয়োজন। আমি স্টেপস অফ ইনফ্লামেশন পড়ে নিলাম, তার সাথে আমাকে ভাই ভাই জিজ্ঞেস করতে পারে গোল অফ ইনফ্লামেশন, আমি বলে দিলাম। তো ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমরা জুমার্সে পাবো। দেন হচ্ছে এতক্ষণ বলছিলাম যে ইনফ্লামেশনের মাধ্যমে আমরা সিমটমস গুলা বুঝতে পারি, যে আসলে আমার ইনফ্লামেশন হয়েছে। কিভাবে বুঝবো আমরা? এটার মূলত পাঁচটা কার্ডিনাল সাইন থাকে। এটাকে, এটা সব সময় লাগে, এটা সব ক্ষেত্রে লাগবে, আমাদের প্যাথোলজিতে লাগবে, ফিজিওলজিতে লেগেছে, আমাদের মেডিসিন, দেন আমাদের সার্জারি, সবকিছুতেই আমাদেরকে এই প্রশ্নটার সম্মুখীন হইতে হয় যে আমরা খালি বলি ইনফ্লামেশন ইনফ্লামেশন, এটার কার্ডিনাল সাইন কি? এটার কার্ডিনাল সাইন এক, ফার্স্ট রুবর বা রেডনেস। কোন একটা এরিয়াতে যখন ইনফেকশিয়াস এজেন্ট বা টক্সিন এন্টার করবে তখন সেই জায়গাটা হচ্ছে রেড হয়ে যাবে। দেন টিউমার, সেই জায়গাটা সোয়েলিং হয়ে যাবে। ক্যালর, একটু হিট প্রোডাকশন হবে, আমরা যখন টাচ করবো আমাদের ফিল হবে যে এখানে তাপমাত্রা বেড়েছে, হিট প্রডিউস হচ্ছে। দেন ডলর, অনেক পেইন। দেন ফাংশনলেস, আমি ওই জায়গাটার যে ফাংশনটা, মানে আবার যে স্পেসিফিক জায়গায় ইনফ্লামেশনটা হচ্ছে সেই জায়গার ফাংশনটা লস হয়ে যাবে। এটাই হচ্ছে কার্ডিনাল সাইন্স।
আমরা এক কথায় বলতে পারি রুবর, টিউমার, ক্যালর, ডলর, ফাংশিওলেসা। দেন হচ্ছে আমাদেরকে হয়তো আস্ক করতে পারে যে রুবর বলতে তুমি কি বুঝিয়েছো, বা টিউমার বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ, ক্যালর বলতে কি বোঝায়। এই জিনিসগুলো আমাদেরকে বুঝাবে। বা তোমাকে যদি বলে ফাংশিওলেসার একটা হচ্ছে এক্সাম্পল দাও, তখন কি বলতে পারি আমরা, যে হচ্ছে যেমন আমাদের যেই আহ যদি নর্মালি বলা হয়, আমাদের যে হচ্ছে জয়েন্ট গুলো আছে, জয়েন্টের ক্যাভিটি আছে, ক্যাভিটিতে আমরা জানি আর্থ্রাইটিস হয় জয়েন্টে। তখন কি হয়, আর্থ্রাইটিস হলে পেইন হয় অনেক বেশি, ওই জায়গাটা ফুলে যায়। আর ইনিশিয়ালি ওটাতে হিট প্রোডাকশনও হয়। দেন ওটার ফাংশনটা কিন্তু লস হয়। আমরা স্বাভাবিকভাবে যখন যেভাবে হাঁটতে পারতাম, আমার আর্থ্রাইটিস বা যদি পায়ে ব্যথা হয় সেভাবে তো আমি হাঁটতে পারবো না। তো আমরা এভাবে এক্সাম্পল দিয়ে হচ্ছে তখন বুঝাইতে পারবো। এখানে 5টা সুন্দর ছবি দেওয়া আছে, এটাও আমরা জুমার্স প্যাথোলজি থেকেই নেওয়া। ওরা আমরা যেভাবে বুঝবো তারা সেভাবেই হচ্ছে জিনিসটা সাজিয়ে রেখেছে। যেমন পেইন বুঝাতে চেয়েছে তারা 1 নম্বরে, দেন সেকেন্ডে হিট প্রোডাকশন বুঝাতে চেয়েছে, রেডনেস কিভাবে হয় কেন হয়, কারণ আমাদের ভেসেল থাকে, স্বাভাবিক বিষয়, এখানে মাইক্রো ভেসেল থাকে, সেগুলো রাপচার হলে আমার রেডনেস ডেভেলপ করবে, দেন সোয়েলিং, জায়গাটা ফুলে যাবে, লস অফ ফাংশন। দেন আমি আজকের যে টপিক অ্যাকিউট ইনফ্লামেশন, এটা অনেক বড় একটা ডেফিনেশন, বাট চেষ্টা করছি যাতে জিনিসটা সহজে বোঝানো যায়। অ্যাকিউট মানে কি? অ্যাকুট মানে আমরা বুঝি যে যে জিনিসটা হঠাৎ করে হয়, বা যে জিনিসটা অনেক ক্ষুদ্র সময়ের জন্য, আগে ছিল না হঠাৎ করে হচ্ছে, এটাই হচ্ছে অ্যাকিউট। আর ক্রনিক মানে অনেক দিন ধরে যেটা হয়ে আসছে। তাহলে অ্যাকিউটের ডেফিনেশনেও আমরা সেই জিনিসটা পাবো। কি লেখা আছে? ইট ইজ এ র্যাপিড, ওপেন, সেলফ লিমিটেড। মানে কি, সে অনেক র্যাপিডলি হবে এবং নিজে নিজে আবার ঠিক হয়ে যাবে। তাহলে ইট ইজ এ র্যাপিড, ওপেন, সেলফ লিমিটেড রেসপন্স টু অফেন্ডিং এজেন্ট। অফেন্ডিং এজেন্টস গুলোর প্রতি তার কি একটা র্যাপিড এবং সেলফ লিমিটেড একটা রিয়েকশন থাকবে। কোন ধরনের অফেন্ডিং এজেন্ট? যেগুলো হচ্ছে রেডিলি এলিমিনেটেড, যেগুলো হচ্ছে আসে বডিতে এবং অনেক দ্রুত সেগুলো বডি থেকে এলিমিনেটেডও হয়ে যায়। মূলত আমার এখানে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে ইট ইজ এ র্যাপিড অ্যান্ড সেলফ লিমিটেড রেসপন্স। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ অ্যাকিউট ইনফ্লামেশনের ডেফিনেশন এই দুইটা ওয়ার্ড যদি না বলি তাহলে এটা পরিপূর্ণ হবে না ডেফিনেশনটা আমার। আর কোন ধরনের অফেন্ডিং এজেন্টস? দ্যাট আর রেডিলি এলিমিনেটেড, সাচ এস, কি কি আছে এর মধ্যে? মেনি ব্যাকটেরিয়া, ফাঙ্গাই অ্যান্ড ডেড সেলস। এটাই মূলত আমার ডেফিনিশনের প্রথম পার্টটা, যে ইট ইজ এ র্যাপিড, ওপেন, সেলফ লিমিটেড রেসপন্স টু অফেন্ডিং এজেন্টস দ্যাট আর রেডিলি এলিমিনেটেড, সাচ এস ব্যাকটেরিয়া, ফাঙ্গাই অ্যান্ড ডেড সেলস। এন্ড এবারে বলছে যে আমরা যে বললাম যে এটা রেডিলি এলিমিনেটেড হয়ে যায় বা হচ্ছে সেলফ লিমিটেড, তখন সেকেন্ড লাইনটা আসছে যে ইট ইজ টিপিক্যালি ডেভেলপস উইদিন মিনিটস অর আওয়ার্স। অবশ্যই মিনিটস অর আওয়ার্স হলে জিনিসটা অনেক বেশি র্যাপিড, এটা র্যাপিড কে ব্যাখ্যা করছে। এবং ইজ অফ শর্ট ডিউরেশন, এজন্য এটা হচ্ছে কি র্যাপিড। এখন এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে। কি? ইট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য এক্সুডেশন অফ ফ্লুইড অ্যান্ড প্লাজমা প্রোটিনস। এক্সুডেশন মানে কি? আমার ব্লাড ভেসেলের মধ্যে যে ফ্লুইড গুলা ভাসছে, তারা আমার ইন্টারস্টিশিয়াল জায়গায় যে টিস্যুটা থাকে, স্পেসটা থাকে, সেটাতে চলে আসবে। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে এক্সুডেশন। পরবর্তীতে আমরা এটা সম্বন্ধে আহ পুরোপুরি জানতে পারবো। তাহলে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই এক্সুডেশন অফ ফ্লুইড অ্যান্ড প্লাজমা প্রোটিনস এন্ড দ্য ইমিগ্রেশন অফ লিউকোসাইটস, প্রিডমিনেন্টলি নিউট্রোফিলস। তাহলে এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই ডেফিনেশনে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের অ্যান্সার চলে আসে, যে আমার অ্যাকিউট ইনফ্ল্যামেটরি সেল, অনেক গুরুত্বপূর্ণ ভাইবা কোশ্চেন, যে অ্যাকিউট ইনফ্ল্যামেটরি সেল কি? তখন 1 নম্বরে আমাদেরকে বলতে হবে হচ্ছে নিউট্রোফিল। কারণ কি? লিউকোসাইট ইমিগ্রেশন হয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লিউকোসাইটটা হচ্ছে নিউট্রোফিল। এখন এই অ্যাকুট ইনফ্লামেশনের আরো একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি, যে অফেন্ডিং এজেন্টস মানে ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, সে যদি বডি থেকে এলিমিনেটেড হয়ে যায় তাহলে দ্য রিঅ্যাকশন সাবসাইডস, মানে রিঅ্যাকশনটা অফ হয়ে যায় এবং রেসিডুয়াল ইনজুরিটা রিপেয়ার হয়ে যায়। এটাই হচ্ছে মূলত অ্যাকিউট ইনফ্লামেশন। তাহলে অ্যাকিউট ইনফ্লামেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বা ডেফিনেশনটা পড়তে গেলে আমরা এভাবে পড়তে পারি যে ইট ইজ ওপেন, র্যাপিড, সেলফ লিমিটেড রেসপন্স। কোন ধরনের এজেন্টের ক্ষেত্রে? রেডিলি এলিমিনেটেড এজেন্টের ক্ষেত্রে, যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাই অ্যান্ড ডেড সেলস। আর এটা র্যাপিড কেন আর অ্যাকিউট কেন? কারণ এটা টিপিক্যালি ডেভেলপ করে উইদিন মিনিটস অ্যান্ড আওয়ার্স, আর এটার ডিউরেশনটা হচ্ছে শর্ট, এর জন্য এটা অ্যাকিউট অ্যান্ড র্যাপিড। আর এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন এক্সুডেশন হয় ফ্লুইড অ্যান্ড প্লাজমা প্রোটিনের, লিউকোসাইট ইমিগ্রেশন হয় যেমন নিউট্রোফিল। আর এটার যে অফেন্ডিং স্টিমুলাস, সেটাকে যদি আমি এলিমিনেট করি তাহলে রিঅ্যাকশনটা অফ হয়ে যাবে এবং যে রেসিডুয়াল ইনজুরিটা হয়েছে, রেসিডুয়াল মানে কি? থেকে যাওয়া, মানে আমার সে এলিমিনেটেড হয়ে গেছে কিন্তু তার ইফেক্টটা রয়ে গেছে, ওই ইনজুরিটা হচ্ছে রিপেয়ার্ড হয়ে যাবে।
এবং এই ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকলে আমরা তাকে বলতে পারবো অ্যাকিউট ইনফ্লামেশন। আমরা বুঝে বুঝে ভাগ করে যদি পড়ি তাহলে এই ডেফিনেশনটাও আমাদের জন্য ইজি হয়ে যাবে। মনে রাখতে হবে যে মেইন বিষয় হচ্ছে র্যাপিড এন্ড সেলফ লিমিটেড, এই দুইটা ওয়ার্ড। টাইপস, তো টাইপস আর সেরাস, ফিব্রিনাস, সাপুরেটিভ আর পুরুলেন্ট ইনফ্লামেশন। এবং এই পুরুলেন্ট কে বলা হয় হচ্ছে অ্যাবসেসও বলা হয় এটাকে। আর 4 নম্বরে আমরা পাচ্ছি হচ্ছে আলসার। এটাই হচ্ছে আমার অ্যাকিউট ইনফ্লামেশনের প্রাইমারিলি যদি আমার একটা ধারণা লাগে সেটা। Then আমি পাবো এখানে কজেস। আমার অবশ্যই সব ঘটনারই একটা কজ থাকে, অ্যাকিউট ইনফ্লামেশনের কিছু কজ আছে। এর কজের মধ্যে আছে হচ্ছে ইনফেকশন। কি কি ইনফেকশন? ব্যাকটেরিয়াল হইতে পারে, ভাইরাল হইতে পারে, প্যারাসাইটস হইতে পারে। অ্যাজ ওয়েল নো, আমরা সবাই জানি ইনফেকশন ইউজুয়ালি এগুলা দিয়েই হয়। এন্ড মাইক্রোবিয়াল টক্সিন। টক্সিনের কথা বলছিলাম কিছুক্ষণ আগে, যে ব্যাকটেরিয়াল কিছু টক্সিন টক্সিন আছে, ভাইরাল কিছু টক্সিন আছে, এবং আমাদের কিছু ফাঙ্গাল টক্সিন আছে। আম, তো এই মাইক্রোবায়াল টক্সিন দিয়ে হইতে পারে। তাহলে আমি 1 নম্বরে বলতে পারি যে ইনফেকশনস এন্ড মাইক্রোবায়াল টক্সিন, দেন টিস্যু নেক্রোসিস। এবার টিস্যু নেক্রোসিস কি কি কারণে হইতে পারে? ইসকেমিয়া, ট্রমা, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল ইনজুরিজ। এটা অনেক সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে আমাদের বইয়ে। আমরা আহ, যদি বইটা নেই বা পড়ি তাহলে আমরা এই সম্বন্ধে আরো ভালো করে জানতে পারবো। দেন আছে হচ্ছে ফরেন বডিজ। ফরেন বডিজ বলতে আমরা কি বুঝি? যাই আমাদের বডির জিনিস না সেই ফরেন বডি। তো ফরেন বডির মধ্যে এখানে স্প্লিন্টার্স, ডার্টস, সুচার্স, এগুলা এগুলার কারণেও আমার অ্যাকিউট ইনফ্লামেশন হইতে পারে। দেন এন্ডোজেনাস সাবস্টেন্সেস, মানে কি আমার বডিরই জিনিস। একটু আগে আমরা বললাম ফরেন বডি হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন করে, এবার আমার বডিরই জিনিস কিন্তু তার যত পরিমাণে থাকার কথা ছিল সে তার চেয়ে বেশি পরিমাণে আছে। যেমন যদি ইউরেট ক্রিস্টাল জমা হয় তাহলে গাউট হবে। যদি হচ্ছে কোলেস্টেরল ক্রিস্টাল জমা হয় তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে। যদি লিপিড জমা হয় তাহলে কিছু মেটাবলিক সিনড্রোম দেখা দিবে। স্বাভাবিক হাইপারলিপিডেমিয়া, ডিসলিপিডেমিয়া সম্বন্ধে আমরা সবাই অবগত আছি, যেহেতু আমরা বায়োকেমিস্ট্রি পড়েছি, ফিজিওলজি পড়েছি, এগুলো আমরা অনেক পেয়েছি এই জিনিসগুলো। তাহলে আমার বডির কোনো একটা জিনিসও হচ্ছে আমার ইনফ্লামেশন করতে পারে, যেটা হচ্ছে যদি এক্সেসিভ অ্যামাউন্টে ডিপোজিটেড হয়। দেন ইমিউন সিনড্রোম, যে কিছু কিছু জিনিস আছে যে আমার বডির ডিফেন্স সিস্টেমটাই হচ্ছে ওই জিনিসটা আমার অটো অ্যান্টিবডি বলে একটা ওয়ার্ড আছে। অনেক কঠিন একটা ওয়ার্ড লাগবে হয়তো এখন, পরবর্তীতে আস্তে আস্তে এটা ইজি হয়ে যাবে। মানে কি আমার বডির জানি আমরা যে আমার যেই টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট সম্বন্ধে আমরা জানি। এর মধ্যে বি লিম্ফোসাইটটা হচ্ছে অ্যান্টিবডি প্রডিউস করে। এখন এই যে অ্যান্টিবডিটা আছে, এই অ্যান্টিবডিটা বি লিম্ফোসাইট দিয়ে প্রডিউস হলো, এটা নর্মালি কিসের এগেনস্টে হওয়ার কথা? যে ফরেন পার্টিকেল তার জন্য হওয়ার কথা। কিন্তু কখনো কখনো কি হয়, ইমিউনিটির জন্য হচ্ছে আমাদের বডির যে সেল থাকে, নিজের সেল থাকে, তার বিরুদ্ধে হচ্ছে কিছু অটো অ্যান্টিবডি তৈরি করে ফেলে। তখন কিছু রিয়েকশন দেখা যায়, যেমন এটাকে আমরা বলি অটো ইমিউনো ডিজিজ। আর হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন হচ্ছে যে আমাদের হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন মূলত হয় হচ্ছে রি এক্সপোজারের জন্য। যে আমি একবার একটা জিনিসের এক্সপোজার পেলাম, যদি সেটা রি এক্সপোজার হয়, ওই জিনিসটার এগেনস্টে যদি অ্যান্টিবডি তৈরি থাকে আমাদের বডিতে, তখন হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন হয়। এটা সম্বন্ধে আমরা পরবর্তীতে তোমরা আরো অনেক বেশি জানতে পারবে। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন, তাই আমরা ওইদিকে হচ্ছে মেনলি ফোকাস করছি। এটা জেনে রাখলেই হবে যে ইমিউন সিনড্রোমের আন্ডারে হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন থাকে এবং অটোইমিউন ডিজিজ থাকে। ফার্স্ট যাচ্ছি, জানি না, নর্মালি আমরা একটু স্লো পড়ি। দেন আমাদের এখানে জুমার্সে হচ্ছে অনেক সুন্দর একটা নেমোনিক দেওয়া আছে, যে আমার তো মনে থাকবে না, বাট প্রথম ওয়ার্ডটা মনে পড়লে বা একটা লেটার যদি আমার মনে পড়ে আমি পুরো লাইনটা মনে করতে পারবো। তো এখানে ফিট ওরা সুন্দর একটা নেমোনিক দিয়েছে, যে এফ তে আমার ফরেন পার্টিকেলস বা ফরেন বডিজ, আই তে ইনফেকশন, ইমিউন রিঅ্যাকশন, এন্ড টি তে টিস্যু নেক্রোসিস। অনেক সুন্দর করে হচ্ছে ওরা জিনিসটা দিয়েছে। আশা করি এটা আমাদের যেই পড়বে তার জন্য অনেক বেশি উপকারী, আমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে, যারা ভবিষ্যতে পড়বে তাদের জন্য হেল্পফুল হবে। এটা কিন্তু প্যাথোলজি জুমার্স থেকে নেওয়া হচ্ছে একটা ছবি, আমি এই জন্য চেঞ্জ করি নাই। বইয়ের পার্টটাই হচ্ছে এখানে তুলে দিয়েছি, যে আসলে ওরা আমাদেরকে ঠিক কতটা প্রিভিলেজ দিচ্ছে অন্যান্য বইয়ের থেকে। দেন হচ্ছে আমার অবশ্যই যেহেতু হচ্ছে তাহলে তার কিছু ইভেন্টস থাকবে। এটার দুইটা ইভেন্টস আছে মেনলি গ্রস সেটিং এ, যদি আমরা বলি ভাস্কুলার ইভেন্ট হয়, সেলুলার ইভেন্ট হয়। দেন ভাস্কুলার ইভেন্টে হচ্ছে মূলত দুইটা জিনিস আমার, চেঞ্জেস ইন ভাস্কুলার ফ্লো এন্ড ক্যালিবার। ক্যালিবার বলতে আমরা কি বুঝি? তার যে স্ট্যাটিক পোর্শন, একটা ব্লাড ভেসেল তার নর্মালি যেভাবে আছে, তার যে হচ্ছে ইন্টারনাল যে ডেপথ বা হচ্ছে রাউন্ড যে ডায়ামিটারটা আছে,
ক্যালিভার। আর ফ্লো মানে কি? ব্লাড ফ্লো, আমরা এটা সবাই বুঝি। তাহলে 1 নাম্বার চেঞ্জ আমার হবে চেঞ্জেস ইন ভাস্কুলার ফ্লো অ্যান্ড ক্যালিভার, এবং তার আন্ডারে পড়বে আমার ভেসোডাইলেশন, ইনক্রিজড অ্যান্ড র্যাপিড আর্টেরিয়াল ব্লাড ফ্লো, increased permeability of the microvasculature and slowing of circulation or stasis. আমরা কিন্তু আমাদের ইনফ্লামেশন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়েছিলাম, যে হচ্ছে সোয়েলিং, রেডনেস, টেম্পারেচার। এখন আমাদের ব্লাড কিন্তু ইউজুয়ালি কি থাকে, একটু হিটেড থাকে। পর টেম্পারেচারে কে একটু মানে নর্মালি আমরা কোথাও কেটে গেলে যখন ব্লাড আসে আমরা দেখি যে হচ্ছে একটা হিটেড থাকে ব্লাডটা। তো আমরা যখন হচ্ছে মাইক্রোভাস্কুলেচার গুলো হচ্ছে পারমেবিলিটি বাড়ায় দিবে বা ভেসোডাইলেশন বেশি হবে বা আর্টেরিয়াল ব্লাড ফ্লোটা অনেক বেশি বেড়ে যাবে, সার্কুলেশনটা যখন স্লো হয়ে যাবে, তখন কি হবে, যে ফ্লুইড গুলা থাকে আমরা দেখি যে পারমেবিলিটি যদি বাড়ে, তার মানে কি, যে এন্ডোথেলিয়াম গুলো আছে একটা আরেকটা থেকে দূরে সরে যাবে। এখন দূরে সরে গেলে একটা ফাঁকা জায়গা, স্পেস তৈরি হলো, যেখান থেকে কি হবে, ব্লাডের কিছু ফ্লুইড নিচে জমা হবে, এবং ওই ফ্লুইডটার কারণেই হচ্ছে মূলত ওই জায়গাগুলো আমার টিউমার বা সোয়েলিং হবে। দেন ওই ফ্লুইডের যে টেম্পারেচার তার জন্য হবে কি, আমার হচ্ছে রেডনেস ডেভেলপ করবে। দেন ইনক্রিজড ভাস্কুলার পারমেবিলিটি, এটা বিভিন্ন ভাবে হইতে পারে। ভাস্কুলার পারমেবিলিটিটা অনেক কারণে বাড়তে পারে। কি? এন্ডোথেলিয়াল গ্যাপস ইন ভেনিউলস, যেটা বললাম যে আমার এন্ডোথেলিয়ামের মধ্যে যদি গ্যাপ তৈরি হয়ে যায় তখন ভেসেলের পারমেবিলিটি তৈরি হইতে পারে, বেড়ে যেতে পারে। ডিরেক্টলি এন্ডোথেলিয়ামের ইনজুরি হইতে পারে, ডিলেড অর প্রলংড লিকেজ থাকতে পারে, লিউকোসাইট মিডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি হইতে পারে, ইনক্রিজ ট্রান্সসাইটোসিস অ্যাক্রস দ্য এন্ডোথেলিয়াল সাইটোপ্লাজম হইতে পারে। ট্রান্সসাইটোসিস মানে কি? আমার যে এন্ডোথেলিয়ামটা আছে, এন্ডোথেলিয়ামের যেই কম্পোনেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে যদি আমার সেল, ট্রান্স মানে কি সেলের মধ্যে দিয়ে, যদি সেলের মধ্যে দিয়ে হচ্ছে ইন্টারস্টিশিয়ামে চলে যায়, সেটাকে হচ্ছে ট্রান্সসাইটোসিস বলা হয়। তাহলে ইনক্রিজ ট্রান্সসাইটোসিস অ্যাক্রস দ্য এন্ডোথেলিয়াল সাইটোপ্লাজম, এটা একটা কজ হতে পারে ভেসেলের পারমানেন্ট বাড়ার। আর নিউ ব্লাড ভেসেলের যদি হচ্ছে লিকেজ হয়, এটা হচ্ছে আমার, এটা একদম অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা অনেক সুন্দর করে ছবি দিয়ে হচ্ছে আমাদের এই বইটাতে বোঝানো আছে, দেখানো আছে। আহ আমাকে গ্রসলি দুইটা জিনিসই বলতে হবে, যে চেঞ্জেস ইন ভেসেল ফ্লো অ্যান্ড ক্যালিভার অ্যান্ড ইনক্রিজ ভাস্কুলার পারমেবিলিটি। দেন মানে কেউ ভাইভাতে জিজ্ঞেস করলে মূলত এই দুইটা জিনিস আগে বলতে হবে, তারপর যদি বলে যে হ্যাঁ ভাস্কুলার ফ্লো অ্যান্ড ক্যালিভারে কি কি চেঞ্জ হয়, দেন আমরা ওই 4টা বা 3টা যে যে যতটা বলতে পারি বলবো। এই যে এখানে অনেক সুন্দর করে দেওয়া আছে যে নর্মালি কি হয়, লিউকোসাইট হচ্ছে নর্মাল ফ্লো হচ্ছে, লিউকোসাইট প্লাজমা প্রোটিন গুলো তাদের নর্মাল অবস্থানে আছে। দেন দেখি আমরা রিট্রাকশন অফ এন্ডোথেলিয়াল সেলস। এখানে আমি আগেই বলেছিলাম আমাদের উই উইল বি এবল টু নো এর মধ্যে ছিল কি একটা লাইন, যে কেমিক্যাল মেডিয়েটরস, এই কেমিক্যাল মেডিয়েটরস এর একটা আছে যে হিস্টামিন এন্ড আদার মেডিয়েটরস, কিছু মেডিয়েটরস আছে। এই মেডিয়েটরস গুলোর কারণে হচ্ছে কি হয়, এন্ডোথেলিয়াল সেল গুলো হচ্ছে রিট্রাকশন হয়ে যায়। মানে কি, তাদের যে নর্মাল ডায়ামিটারটা থাকে তারা শ্রিঙ্ক করে ফেলে। শ্রিঙ্ক করা বা রিট্রাকশন মানে তো আমরা বুঝি, মানে সে কুচকায় যায় আর কি। তো আগে ছিল সে 10 সেন্টিমিটার, হয়ে গেল 8 সেন্টিমিটার, তাহলে এখানে একটা দুই পাশে 2 সেন্টিমিটার করে, 1 সেন্টিমিটার করে একটা গ্যাপ হয়ে গেল না? দেন তার পাশের সেলটাও 1 সেন্টিমিটার করে গ্যাপ দিল, তাহলে মোট 2 সেন্টিমিটার একটা গ্যাপ হয়ে গেল। এটা জাস্ট বোঝার জন্য সেন্টিমিটার ইউজ করতেছি, এত সেন্টিমিটার জায়গা তো নাই। তো সে হচ্ছে কি করে, এন্ডোথেলিয়াল সেলগুলোর রিট্রাকশন করে দেয়। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফিগারটাতে দেখছি যে হচ্ছে এখানে কি হচ্ছে, গ্যাপ তৈরি হচ্ছে। কেন? এন্ডোথেলিয়াল সেলগুলা কুঁচকে গেছে বা নিজেকে রিট্রাক্ট করে নিয়েছে বা কন্ট্রাক্ট করে নিয়েছে, বা হচ্ছে কি বলতে পারি আমরা এটাকে, শ্রিঙ্ক করে নিয়েছে। এজন্য হচ্ছে কি হয়েছে, গ্যাপ তৈরি হয়েছে। সেকেন্ড কথাটা এটাই বুঝছে। আর সেকেন্ডলি হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি হয়েছে। এখন ইনজুরি হইলে কি করবে, এন্ডোথেলিয়াল সেল নষ্ট হবে। নষ্ট হইলে সে তার জায়গাটা তো অনেক র্যাপিডলি ফিল আপ হবে না, ইনিশিয়ালি হচ্ছে সেখানে একটা গ্যাপ তৈরি হবে। সে তো এখানে নাই, তার ইনজুরি হয়ে গেছে। তখন হচ্ছে কি হবে, এন্ডোথেলিয়াল ইনজুরির কারণে এখানে একটা গ্যাপ হইতে পারে। আমাদের কিন্তু মেইন জিনিস কি ছিল, যে ট্রান্সুডেশন অফ ফ্লুইড ইনটু দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস, অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল। ওইটার মেকানিজমটা বুঝলে আমরা হচ্ছে মেইনলি বুঝতে পারবো জিনিসটাকে। তাহলে আমার প্রথমে নর্মাল যে ফ্লোটা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। নর্মালি কিন্তু ওরা অনেক ক্লোজলি অ্যাডারেন্ট থাকে, ক্লোজলি অ্যাটাচড থাকে। কিন্তু যখন হিস্টামিন বা কেমিক্যাল মেডিয়েটরস গুলো ইনফ্লামেশনের কারণে হচ্ছে ইন্ডাকশন দেয়, তখন কি হয়, তারা নিজেকে রিট্রাক্ট করে ফেলে এবং একটা গ্যাপ ক্রিয়েট করে। দেন এন্ডোথেলিয়াল ইনজুরির জন্য হচ্ছে আমার গ্যাপ তৈরি হতে পারে। এই সবগুলার কারণে আলটিমেটলি আমার ভেসেলের পারমিএবিলিটি বেড়ে যায়, যার কারণে ভেসেলের যে ব্লাড, ভেসেলের যে ফ্লুইড গুলো আছে সেগুলো হচ্ছে তাদের
এই যে ভেসেল লুমেন থেকে হচ্ছে ইন্টারস্টিশিয়ামে চলে আসে। দেন এতক্ষণ আমরা পড়লাম ভাস্কুলার ইভেন্টস। ওইটাই আবার একটা কথা বলছি কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য ভাস্কুলার চেঞ্জেস অর ভাস্কুলার ইভেন্টস ইন acute inflammation. You will see only two things: changes in vascular flow and caliber, and increased vascular permeability. After that, they will ask you how vascular permeability increases. Then you will just say ki, due to some chemical mediators, there is destruction of the endothelial cells. That's why there is gap between two endothelial cell by adjacent endothelial cell. And then due to endothelial injury like burns, microbial toxins. That's why. আশা করছি কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। দেন আমার কিছু ইভেন্টস আছে, সেলুলার ইভেন্টস। সেলুলার ইভেন্টস ও গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এতক্ষণ আমরা ভাস্কুলার ইভেন্টস করলাম, তো সেলের ভিতরেও তো কিছু কাহিনী ঘটে অবশ্যই। কি হবে? আমি আগেই বলেছিলাম যে বা আমরা জানি যে হচ্ছে লিউকোসাইট আসে। লিউকোসাইট আসে, এখন লিউকোসাইটটা থাকে কোথায়? লিউকোসাইটটা মেইনলি থাকে হচ্ছে আমার ব্লাড ভেসেলের ভিতরে। আমরা জানি যে আমাদের ব্লাডের ফর্মড এলিমেন্টস আছে আর প্লাজমা আছে, যেটাকে আমরা তরল অংশ বলি। প্লাজমা আছে, ফর্মড এলিমেন্টস আছে, যার মধ্যে ডব্লিউবিসি, আরবিসি। এই ডব্লিউবিসির একটা পার্ট হচ্ছে কি, অ্যানাদার নেম হচ্ছে লিউকোসাইট। লিউকোসাইটের মধ্যে অনেক আছে, নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, অনেক কিছু আছে। তো এই লিউকোসাইট কি হবে, সে যদি সাইট অফ ইনফ্লামেশনে আসতে হয়, সে ভেসেলটাকে ক্রস করে সাইট অফ ইনফ্লামেশনে আসতে হবে। তাহলে সে আসতেছে কি করতেছে, এক্সট্রা ভেসেশন, ভেসেলের বাইরে চলে আসছে কিভাবে? লুমেনে সে কি কি করে, মাইগ্রেশন করে। তাহলে প্রথমে ওই জায়গাটার কাছাকাছি যেই ওয়ালটা আছে, লুমেন ওয়ালটা আছে, সেখানে চলে আসলো। মাইগ্রেশন মানে তো আমরা সকলে বুঝি যে মাইগ্রেট করে আসলো। দেন সে রোলিং করলো। রোলিং করে 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 সে তার অ্যাপ্রোপ্রিয়েট জায়গা খুঁজছে যেখান দিয়ে সে হচ্ছে বের হতে পারবে। রোলিং করা মানে তো আমরা বুঝি, সে তার, আমরা জানি সব সারফেসেই হচ্ছে একটা রিসিপ্টর থাকে। তার জন্য একটা কি বলে ওটানে, দুটার জন্যই দুইটা রিসিপ্টর থাকে। এন্ডোথেলিয়ামের গায়েও রিসিপ্টর থাকে, আমার লিউকোসাইটের গায়েও কিছু রিসেপ্টর থাকে বা বাইন্ডার থাকে যেগুলো বাইন্ড করবে। তো ওগুলা যাতে অ্যাপ্রোপ্রিয়েটলি বাইন্ড করাতে পারে, জন্য সে রোল করে, স্কুইজ করে। আমরা জানি রোল করলে তার যেই বাইন্ডিং যে সাইট গুলো আছে সেগুলো ওপেন হবে মূলত। এজন্য সে রোল করতে 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 অ্যাপ্রোপ্রিয়েটলি যখন সে লাগে তার রিসিপ্টরের গায়ে, তখন সেই জিনিসটার বলা হচ্ছে অ্যাডহেশন। তাহলে লুমেনে কি কি হলো, সে মাইগ্রেট করে আমার এন্ডোথেলিয়ামের কাছাকাছি আসলো, রোল করতে থাকলো যাতে রিসিপ্টরের সাথে বাইন্ড করতে পারে। আলটিমেটলি বাইন্ড করার পরে হয়ে গেল হচ্ছে অ্যাডহেশন। এবার সে তার মূল উদ্দেশ্য কি, সে হচ্ছে যাবে সাইট অফ দ্য ইনফ্লামেশন, মানে আমার যেখানে ইনফেকশন হয়েছে, সাইট অফ দ্য ইনফেকশন, সরি ইনফ্লামেশন তো প্রসেস, ইনফ্লামেশন বলা যাবে না, সাইট অফ ইনফেকশনে যাচ্ছে। তাহলে তাকে অবশ্যই এক্সট্রা ভেসেশন মানে ভেসেল থেকে বাইরে যেতে হবে। এবার সে মাইগ্রেশন করবে অ্যাক্রস দ্য এন্ডোথেলিয়াম এন্ড ভেসেল ওয়াল। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখানো হচ্ছে, আমরা কর্নারে যে জিনিসটা দেখছি, সে কি করছে, সে ভেসেল ওয়ালকে চিরে বের হয়ে আসছে। ঠিক আছে, এখানে এটা মাইগ্রেশন অ্যাক্রস দ্য এন্ডোথেলিয়াম এন্ড ভেসেল ওয়াল। দেন আমরা বলি এটাকে অনেক সুন্দর একটা নামে ডাকা হয়, ডায়াপেডিসিস বলা হয়, যদি আমি ভুল না হয়ে থাকি, ডায়াপেডিসিস বলা হয়। এন্ডোথেলিয়াম এন্ড ভেসেল ওয়ালকে সে মাইগ্রেট করে চলে আসলো। দেন মাইগ্রেশন ইন দা টিস্যুস টুয়ার্ডস দ্য কেমোট্যাকটিক স্টিমুলাস। এবার আরো গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে কেমোট্যাক্সিস। কেমো মানে আমরা বুঝি কেমিক্যাল, ট্যাক্সিস মানে কি, টানে চলে আসে বলে না, একজনের টানে আরেকজন চলে আসে। নর্মালি আমরা এই ধরনের কথা প্রায় শুনে থাকি। তো এই জিনিসটা অনেকটা এরকম, যে হচ্ছে আমার ব্যাকটেরিয়া মহাশয় আসলো শরীরে, সে কিছু সুন্দর সুন্দর কেমিক্যাল বের করলো, কেমিক্যাল বের করে হচ্ছে সে আহ্বান করলো যে আসো আসো তোমরা আমার কাছে আসো। তো এই কেমিক্যাল মেডিয়েটরস গুলো হচ্ছে কি করে, আলটিমেটলি সে তো নিজের বলে না বা, আচ্ছা যাই হোক আমরা ডিপে না যাই, সে হচ্ছে কিছু কেমিক্যাল মেডিয়েটর মূলত রিলিজ করে যেগুলোকে আমরা কেমোট্যাকটিক সাবস্টেন্স বলি। কিছু কিছু সাবস্টেন্স সে রিলিজ করে, যেটার কারণে মূলত আমার লিউকোসাইটটা স্টিমুলেটেড হয়ে এত দূর ভ্রমণ করছে। সে তার কাছে আসছে শুধু তাকে এনগাজ করে মারার জন্য। দ্যাট কাইন্ড অফ লাভ দে হ্যাভ বন্ড দে শেয়ার্স। তো কি হচ্ছে, আমার যে মাইক্রোবস আসছে, সে নিজে নিজেই কিছু টক্সিন রিলিজ করতেছে, যেটা কেমিক্যাল মিডিয়েটর হিসেবে বা কেমোট্যাকটিক সাবস্টেন্স হিসেবে কাজ করতেছে। এবং বাই দা প্রসেস অফ কেমোট্যাক্সিস, লিউকোসাইটটা সেই কেমিক্যাল মেডিয়েটরস এর
বাইন্ডিং কেমিক্যাল মিডিয়েটরস এর সাথে বাইন্ড করার জন্য হচ্ছে এই ট্রান্সমাইগ্রেশন হয়ে চলে আসছে হচ্ছে সেই আমার স্টিমুলাসটার দিকে। এটাই বলছে যে মাইগ্রেশন ইন দ্য টিস্যুস টুয়ার্ডস দ্য কেমোট্যাকটিক স্টিমুলাস, কেমোট্যাকটিক স্টিমুলাসের মাধ্যমে। আর এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে কেমোট্যাক্সিস। আমার এখানে উল্লেখ করা হয় নাই, বাট এই প্রসেসটা হচ্ছে আমার কেমোট্যাক্সিস। তাহলে আমার দেন আফটার দ্যাট আমার মেইন যে ফাংশনটা, আমার মূল উদ্দেশ্য কি ছিল, যে ইনজুরিয়াস স্টিমুলাসটা আসবে আমি তারে বডি থেকে বের করে দিব। কিভাবে? সেই প্রসেসটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তাহলে আমি আরেকবার বলি জিনিসটা, যে লিউকোসাইট এক্সট্রাভেসেশন হয় ইন দ্য লুমেনে, সে মাইগ্রেশন করে, রোলিং করে, অ্যাডহেশন করে, এগুলা বোঝানো হয়েছে অলরেডি। দেন সে এন্ডোথেলিয়ামটাকে হচ্ছে ক্রস করে চলে আসে এবং সে আমার অফেন্ডিং এজেন্টের কাছে আসে বাই দ্য প্রসেস অফ কেমোট্যাক্সিস। আর অফেন্ডিং এজেন্টটাকে সে হচ্ছে মারে কিভাবে, কিলিং করে কিভাবে, বাই দ্য প্রসেস অফ ফ্যাগোসাইটোসিস। এবং এই সুন্দর ছবিটা হচ্ছে আমাদের আলঝেইমার্স প্যাথোলজিতে অনেক সুন্দর করে দেওয়া আছে এবং সুন্দর করে ব্যাখ্যা করা আছে। আশা করছি ওই বইটা পড়লে আমাদের এই প্রসেসগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেন আমি যদি যাই, আচ্ছা ফ্যাগোসাইটোসিস বললাম, যে আমি ফ্যাগোসাইটোসিস করে জিনিসটাকে আমার বডি থেকে বের করে দিলাম। এবার আমি যদি জানতে চাই যে আসলে প্রসেসটা কি, তাহলে ফ্যাগোসাইটোসিস ইজ দ্য প্রসেস বাই হুইচ লিউকোসাইট রিকগনাইজ, মানে প্রথমে চিনবে, এনগালফ করবে, মানে তার ভিতরে এনগালফ মানে আমরা সবাই বুঝি, এবং এনগালফ করে সে বসে থাকবে না, কি করবে, কিল করবে অথবা ডিগ্রেড, তাকে হয়তো মেরে ফেলবে, নাহলে হচ্ছে ডিগ্রেড করে দিবে, ভাগ 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 করে দিবে দ্য ইনজেস্টেড ম্যাটেরিয়ালস। এটার এই ডেফিনেশনটার মধ্যেই তার অ্যান্সার লুকে আছে, যে কি করে না করে সব। তাহলে প্রথমে সে কি করতেছে, স্টেপস যদি আমরা জানতে চাই, প্রথমে সে রিকগনাইজ করতেছে এবং তার সাথে গিয়ে লাগতেছে। আগে বলছিলাম যে কেমোট্যাকটিক সাবস্টেন্সের কারণে সে ওই পর্যন্ত আসছে। আসে এবার সে তো কোথাও অ্যাটাচ করবে, তার গায়েই হচ্ছে কিছু রিসেপ্টর থাকবে যেটাতে সে হচ্ছে অ্যাটাচ করবে। তাহলে রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট ইজ দ্য ফার্স্ট প্রসেস। দেন দ্য প্রসেস অফ এনগালফমেন্ট। এনগালফমেন্ট আমরা এখানে ছবিতে সুন্দর করে দেওয়া আছে, 2 নম্বর স্টেপটা এনগালফমেন্ট। এটাও কিন্তু আমাদের বই থেকে নেওয়া ছবি। এনগালফ করতেছে ফ্যাগোসাইট মেমব্রেন জিপস আপ অ্যারাউন্ড মাইক্রোব। এই যে ফ্যাগোজোম, এটা হচ্ছে কি করে, সে একটা ডিপ্রেশন নিজে নিজে তৈরি করতেছে। তারপরে যখন সে হচ্ছে এটার ভিতরে ট্র্যাপড হচ্ছে বা ভিতরে ঢুকতেছে, সে হচ্ছে কি করে, তার মেমব্রেনটাকে এনক্লোজ করে দেয়, যার কারণে সে সেলের ভিতরেও ঢুকে যাচ্ছে। কোন সেলের ভিতরে ঢুকে যাচ্ছে, লিউকোসাইটের ভিতরে ঢুকে যাচ্ছে। লিউকোসাইটটা যে আসলো, সে তারে চিনবে, তার সাথে অ্যাটাচ করবে, দেন তারে হচ্ছে এনগালফ করবে। এনগালফ করার পরে সে তার মেমব্রেনটা ক্লোজ করে দিবে, যার জন্য সে হচ্ছে এই যে একটা ক্লোজ মেমব্রেনের ভিতরে ঢুকে যাবে। এটাকে আমরা, যেই জিনিসটা তৈরি করবে সে, এটাকে আমরা বলবো হচ্ছে ফ্যাগোজোম। ফ্যাগোজোম। দেন ফ্যাগোজোমের মধ্যে হচ্ছে আমার কি হয়, ব্যাকটেরিয়াটাকে সে এবার ডিগ্রেড করা শুরু করবে বা কিলিং এন্ড ডিগ্রেডেশন করা শুরু করবে। এটাকে বলা হচ্ছে ফ্যাগোলাইসোজোম। এই কিলিং এন্ড ডিগ্রেডেশনের কিছু প্রসিডিউর আছে, এগুলো আমাদের বইতে অনেক সুন্দর করে দেওয়া আছে। যেমন এটা দুই ধরনের টাইপে হইতে পারে, আইদার অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজম আর অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম। দেন অক্সিজেন ডিপেন্ডেন্ট এর আন্ডারে কিছু কিছু প্রসিডিউর আছে, যে এমপিও হ্যালাইড সিস্টেম আছে, এমপিও ডেফিসিয়েন্ট লিউকোসাইট আছে। দেন অক্সিডেন্ট ইন্ডিপেন্ডেন্টে আমার ব্যাকটেরিয়াল পারমেবিলিটি ইনক্রিজিং প্রোটিন যেটা আছে, সে লাইসোজাইম, ল্যাক্টোফেরিন, দেন মেজর বেসিক প্রোটিন, ডিফেন্সিন এন্ড ইলাস্টেজ এনজাইম। এগুলা হচ্ছে অক্সিজেন লাগে না, সে নিজে নিজে কিল করতে পারে। আর অক্সিজেন ডিপেন্ডেন্ট যে এমপিও হ্যালাইড সিস্টেম, এটা মূলত ওই যে আমাদের যে জারণ বিজারণ একটা কথা বলি আমরা, বা হচ্ছে অক্সিডেশন রিডাকশন একটা কথা বলি, এর মাধ্যমে হচ্ছে সে মূলত আমার যে পার্টিকেল আছে সেটাকে হচ্ছে ডিগ্রেড করে দেয়। এটা বিশেষ কিছু না, এটা আমরা জাস্ট নাম জানলেই হবে, যে অক্সিজেন ডিপেন্ডেন্ট, অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট, অক্সিজেন ডিপেন্ডেন্টের আন্ডারে এমপিও হ্যালাইড সিস্টেম, এমপিও হ্যালাইড ডেফিসিয়েন্ট। এমপিও হ্যালাইডটা মূলত একটা এটাও একটা এনজাইম, এটার মাধ্যমে কেলিংটা করা যায়। আর আমার নন অক্সিজেন ডিপেন্ডেন্ট তো আমরা বুঝি যে এনজাইম কিছু প্রোটিনের মাধ্যমে সেটা কিল এন্ড ডিগ্রেড করবে। এটা জাস্ট আমরা নামগুলো জানলেই হবে। তাহলে রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট করলো, এনগালফমেন্ট করলো, ফ্যাগোজোম তৈরি করলো, ফ্যাগোলাইসিজম করলো, কিলিং এন্ড ডিগ্রেডেশন করলো, শেষ। এটা একদম সিম্পল একটা প্রসেস, বাট অনেক গুরুত্বপূর্ণ একটা প্রসেস, অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বিশেষ করে এটা ডেফিনেশনটা ইনভেরিয়েবলি হচ্ছে ভাইভাতে আস্ক করা হয়। আমরা যারা ফার্স্ট টার্ম, ফোর্থ ইয়ারে যারা উঠবে, তারা ফার্স্ট টার্মে এই কোশ্চেনটা অনেক ফেস করবে। আচ্ছা, এই ছবিটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এই তো শেষ ফ্যাগোসাইটোসিস। এবার আমি যে অ্যাকিউট ইনফ্লামেশন এতক্ষণ বললাম, তাহলে আমার কি হলো, কিছু ভাস্কুলার ইভেন্ট, সেলুলার ইভেন্টের পরে আমি বডি আলটিমেটলি ইনফেকশিয়াস এজেন্টটাকে কিল করে তাকে ডিগ্রেড করে দিলাম। আমরা বুঝতে পারছি তো যে
সে প্রথমে আসছিল এবং শেষমেশ সে কিল এবং ডিগ্রেড হয়ে বডি থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার প্রসেস তো আমরা জানি যে আইদার এটা হচ্ছে লিভারে মেটাবোলাইজ হবে, দেন হচ্ছে আমার অথবা হচ্ছে কিডনি দিয়ে মেটাবলিজম প্লাস এক্সক্রিশন দুটাই হতে পারে। মেটাবলিজম মেনলি না, মেনলি এক্সক্রিশন কিডনি দিয়েই হয়। আমাদের অর্গান অফ এক্সক্রিশন তো কিডনি, রেনাল সিস্টেমের মাধ্যমে এটা এক্সক্রিটেড হয়। এবারে কিছু ফেটস আছে, আমি আশা করি এটার প্রসেসটা সবাই বুঝতে পেরেছে। অনেক সুন্দর একটা প্রসেস, স্টেপ বাই স্টেপ পড়লে আশা করি অনেক ইজি হয়ে যাবে। আর আমাদের বইটাতে অনেক সুন্দর করে দেওয়া আছে, যারা বইটা পড়বে তারা আরো ভালো বুঝতে পারবে। দেন অ্যাকুট ইনফ্লামেশনের ফেটস, আইদার এটা হচ্ছে কমপ্লিট রিজলিউশন করে দিতে পারে, মানে একদম ইনফেকশন জিনিস যা আসছে তার একবারে বের করে দিতে পারে, কোনো ইফেক্ট থাকবে না, এটা কমপ্লিট রিজলিউশন হইতে পারে। দেন সে হিল হইতে পারে বাই কানেকটিভ টিস্যু রিপ্লেসমেন্ট বা ফাইব্রোসিস। আমরা জানি যে হচ্ছে আমাদের কিছু কোনো কাট থাকলে ওটাতে একটা স্কার ফর্মেশন হয়ে যায়। আবার অনেকে হচ্ছে কি করে, নর্মালি যদি আমরা দেখি হচ্ছে আমাদের যে একনি, যেটা হয় একনি বা ব্রণ যেটাকে আমরা বলি, সেটাকে আমরা অনেকে খুঁটলে এখানে একটা দাগ হয়ে যায়। এটা ঠিক ফাইব্রোসিস না, এটা জাস্ট হচ্ছে আমার পিগমেন্টেশন হয়ে হচ্ছে ডার্ক হয়ে যায়। এটা আসলে এটার আন্ডারে পড়বে না। কানেকটিভ টিস্যুটা আমরা কার্ডটা যে হিলিং হয় ওইটার আন্ডারে ফেলতে পারি আমরা, যে কানেকটিভ টিস্যু রিপ্লেসমেন্ট হয়ে স্কার ফরমেশন ফাইব্রোসিস হয়, এটার মাধ্যমে হিল হইতে পারে। আইদার কমপ্লিট রিজলিউশন, হিলিং বাই কানেকটিভ টিস্যু রিপ্লেসমেন্ট, দেন অথবা এটা কি করতে পারে, অ্যাকিউট থেকে ক্রনিক হয়ে যেতে পারে, যে প্রোগ্রেশন টু দ্য প্রোগ্রেশন অফ দ্য রেসপন্স টু ক্রনিক ইনফ্লামেশন। এখানে ভুল আসছে, এন্ডটা আসে নাই, সরি ফর দ্যাট। তাহলে আমার তিনটা ফেট আছে, কি কি? কমপ্লিট রিজলিউশন হইতে পারে কানেকটিভ টিস্যু রিপ্লেসমেন্টের মাধ্যমে ফাইব্রোসিস, অথবা এটাকে আমরা স্কারিংও বলতে পারি। দেন প্রোগ্রেশন অফ দ্য রেসপন্স টু ক্রনিক ইনফ্লামেশন, সে ক্রনিক ইনফ্লামেশনও চলে যেতে পারে। এই ছিল আমাদের। দেন ইনফ্লামেটরি কিছু সেল, আমরা যে লিউকোসাইট আসবে, কে কে আসবে তাহলে অ্যাকুট ইনফ্লামেশনের জন্য? নিউট্রোফিল আসবে, ম্যাক্রোফেজ আসবে, অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যে প্যারাসাইটিক ইনফ্লামেশনের ক্ষেত্রে ইওসিনোফিল আসবে, আর ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে লিম্ফোসাইট আসবে। তাহলে আমরা এখানে জানতে পারলাম পেট কি হবে আর অ্যাকিউট ইনফ্লামেশনের কি কি সেলস আছে। এখানে সেলস বানানটা ভুল আসছে, আমি ঠিক করে নেব পরে। দেন ইনফ্লামেটরি মেডিয়েটরস আছে আমার কিছু, এতক্ষণ কেমিক্যাল মেডিয়েটরস বলছিলাম, যার কারণে আমার ভেসোডাইলেশন হয় মূলত, বা হচ্ছে আমার ভেসো কনস্ট্রিকশন, ভেসোডাইলেশন যাই হয় এগুলোর কারণে হয়। আমার হিট প্রোডাকশনও এগুলোর কারণেই হয়, বা আমার সোয়েলিং হয় এগুলোর কারণেই না। সোয়েলিংটা মেনলি হচ্ছে আমার এক্সট্রাভাসেশন অফ ফ্লুইডের কারণে হয়। ওই যে ফ্লুইডটার যে এন্ডোথেলিয়াল পারমেবিলিটি বাড়ে, ওটা কেন বাড়ে? এটাও মেডিয়েটরস গুলোর কারণে। তাহলে আমাদেরকে অবশ্যই মেডিয়েটরস গুলো জানতে হবে। এই মেডিয়েটরস গুলো দুই ধরনের, সেল ডিরাইভড, plasma protein derived. In cell derived, there are some preformed like histamine, serotonin, prostaglandin, leukotrienes, satellite activating factor, reactive oxygen species, nitric oxide, cytokines and chemokines. এগুলো মুখস্থের জিনিস, এগুলো বোঝানোর কিছু নাই। প্লাজমা প্রোটিন ডিরাইভস এর মধ্যে আছে হচ্ছে কমপ্লিমেন্ট প্রোডাক্টস, যেমন C5A, C3A, এগুলো কিভাবে বলতে হয়, কমপ্লিমেন্ট 5A, কমপ্লিমেন্ট 3A। দেন কাইনিন, আমরা ব্র্যাডিকাইনিনের নাম শুনছি, ওই ব্র্যাডিকাইনিন টাইপ কাইনিন, প্রোটিয়েজ অ্যাক্টিভেটিং ডিউরিং কোয়াগুলেশন, কোয়াগুলেশনের সময় যে প্রোটিয়েজ গুলো অ্যাক্টিভেটেড হয় সেগুলো। তাহলে এগুলো হচ্ছে আমাকে জেনে রাখতে হবে যে ইনফ্লামেটরি মেডিয়েটরস কি কি আছে। মাঝে মাঝে এক্সামে চলে আসে, আবার অনেকে আস্কও করতে পারে যে এত বড় একটা প্রসিডিউর হইলো, তাকে মূলত মেডিয়েট করতেছে কিছু কেমিক্যাল, হিস্টামিন, সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। তারা যদি না থাকতো আমার লিউকোসাইটও কোনো স্টিমুলেশন পাইতো না, সেও আসতো না, ভেসাল ডাইলেশন হইতো না, এক্সুডেশন ট্রান্সুডেশন কিছুই হতো না। তাহলে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। দেন এখানে আমার কিছু ইনফ্লামেটরি মেডিয়েটরস আর তাদের ফাংশন দেওয়া আছে, যে প্রথমে ভেসোডাইলেশন কে কি করে, প্রোস্টাগ্ল্যান্ডিন, নাইট্রিক অক্সাইড, হিস্টামিন, এগুলো আসলে বোঝানোর কিছু নাই। আম, এটার বেসিক মেকানিজম যারা এখন থার্ড ইয়ার আছে, ফার্মাকোলজি পড়ছো, তোমরা আরো ভালো জানো। দেন এগুলোতে জাস্ট হচ্ছে ফাংশন আর হচ্ছে কিছু মেডিয়েটরস এর নাম দেওয়া আছে। দেন আমরা আসি আজকের আমাদের লাস্ট টপিক, এক্সুডেশন এন্ড ট্রান্সুডেশন। Exudate কি? An exudate is an inflammatory extravascular fluid that has high concentration of protein and much cellular debris and a specific gravity above 1.0 to 0. মানে কি? এটা ইনফ্লামেশনের জন্য হবে, নরমালি এটা থাকবে না। সে ভেসেলের ভিতরে থাকবে না, সে কোথায় থাকবে? বাইরে থাকবে। আমরা আগে জানি ভাস্কুলার পাগমেলিটি বের হয়ে ভেসেল থেকে কিছু ফ্লুইড কন্টেন্ট ইন্টারস্টিশিয়ামে জমা হবে। এই ইন্টারস্টিশিয়ামে জমা হওয়া ফ্লুইডটাকেই মূলত আমরা বলছি এখানে এক্সুডেট। এটার হাই কনসেন্ট্রেশন অফ প্রোটিন থাকবে, সেলুলার ডেব্রিস থাকবে, স্পেসিফিক গ্র্যাভিটি এটা হচ্ছে অ্যাবভ 1.0 to 0 হবে। দেন ট্রানজিটেড,
এক্সুডেটের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হচ্ছে কম্প্যারিজনে আসে, সেটা হচ্ছে ট্রান্সুডেট, যেটা হচ্ছে একটি ক্লিয়ার ওয়াটারি ফ্লুইড উইথ লো প্রোটিন অ্যান্ড ফিউ সেলস ফর্মড ডিউ টু ইমব্যালেন্স অফ প্রেশার, ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার অ্যান্ড অনকোটিক প্রেশার, নট ইনফ্লামেশন। আমরা অনেকেই জানি হচ্ছে আমাদের হার্ট ফেলিওরের একটা পেশেন্টকে দেখলে এটার মেন ডায়াগনস্টিক একটা পয়েন্ট থাকে জেনারেলাইজড ইডিমা বা লোয়ার বডি ইডিমা, ইডিমা বা হচ্ছে ফ্লুইড অ্যাকুমুলেশন। এখানে যে ফ্লুইডটা জমা হয় সেটা হচ্ছে ট্রান্সুডেট। এটা কিন্তু হচ্ছে আমার কিসের জন্য হচ্ছে না, এটা কিন্তু আমার ইনফ্লামেশনের জন্য হচ্ছে না, এটা হচ্ছে কেন, আমার ব্লাড প্রেশারটা, ব্লাডের যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বা অনকোটিক বা ক্যাপিলার অসমোটিক প্রেশার, এটা যখন কমে যাচ্ছে, হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা যখন বেড়ে যাচ্ছে, এটা তখন হচ্ছে প্রেশার ইমব্যালেন্সের জন্য হচ্ছে, এটা কিন্তু হচ্ছে তোমার ইনফ্লামেশনের জন্য হচ্ছে না। এজন্য এটা হচ্ছে ট্রান্সুডেট। আর এক্সুডেটটা কেন হচ্ছে, এটা ইনফ্লামেশনের জন্য হচ্ছে। এটার মেইন জিনিসটাই হচ্ছে এটা, যে এক্সুডেটটা হচ্ছে ইনফ্লামেশনের জন্য হবে, ট্রান্সুডেটটা হচ্ছে প্রেশার চেঞ্জের জন্য হবে। এক্সুডেটটা প্রোটিন রিচ থাকবে, কারণ কি সে ভেসেল ইয়ে করছে, পারমিবিলিটি বাড়ায় দিছে, সে তো তার সাথে করে কিছু প্রোটিন কন্টেন্টও নিয়ে আসবে। এজন্য এক্সুডেটটাতে প্রোটিন থাকে, কিন্তু ট্রান্সুডেটটাতে এত বেশি প্রোটিন থাকে না। তাহলে আশা করছি এক্সুডেট ট্রান্সুডেট ডিফারেন্সটা আমরা বুঝবো। যখন ইনফ্লামেটরি কথা আসবে সাথে সাথে আমরা বলবো হচ্ছে কি এক্সুডেট। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ভাইবা কোশ্চেন। আর এটা সুন্দর একটা ডিফারেন্স আছে আমাদের বইয়ে আছে। এই যে মেইন কথাটা এখানে ডেফিনেশন দেওয়া, ব্লা ব্লা, এগুলো নর্মাল জিনিস, তুমি বুঝতে পারবা, নিজেই বলতে পারবা। এখন এটার ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে ট্রান্সুডেটটা নন ইনফ্লামেটরি, এক্সুডেট ইনফ্লামেটরি, যে কথাটা আমি একটু আগে বললাম গ্রসলি। ট্রান্সুডেট আমি কি বললাম, ক্লিয়ার ফ্লুইড, আর এটা হচ্ছে ক্লাউডি থাকে প্রোটিন কন্টেন্ট। এটাতে ট্রান্সুরেটর লো থাকবে, কিন্তু এক্সুরেটে হচ্ছে হাই প্রোটিন কন্টেন্ট, মোর দেন 3.5, সরি 3 গ্রাম পার ডেসিলিটার থাকে। দেন গ্লুকোজ কন্টেন্ট থাকে সেম এস প্লাজমা লো। তোমরা যে জানো, আমরা জানি প্রোটিন বেশি থাকলে তার স্পেসিফিক গ্র্যাভিটিও বেশি থাকে। স্পেসিফিক গ্র্যাভিটি বলতে আমরা কি বুঝি, ধরে রাখার ক্ষমতা টাইপ একটা জিনিস, বা কোনটা ঠিক থিম দিয়েও বুঝতে পারি, যে আম মানুষের কথা হয়ে যাবে। বাট স্পেসিফিক গ্র্যাভিটিটা বেশি থাকে হচ্ছে কার, এক্সুরেটের। দেন পিএইচ এর একটা ডিফারেন্স আছে, এলডিএইচ কাউন্টের একটা ডিফারেন্স আছে, ইফিশিয়েন্ট এলডিএইচ সেলস। তাহলে আমরা টোটালি কিছু ডেফিনেশনস পড়লাম, কিছু প্রসেস পড়লাম, যেগুলো না হইলেই নয় সেগুলো ইনক্লুড করার চেষ্টা করেছি। আর আলটিমেটলি পুরো লেকচারটা হচ্ছে আমার জুমার্স প্যাথোলজি থেকে সাজানো, ওদের ডেফিনেশনই দেওয়া এখানে, যেগুলো হচ্ছে ওরা রবিনসের বা হচ্ছে আমাদের যে গুরুত্বপূর্ণ বইগুলো আছে প্যাথোলজি, সেটার থেকে তারা হচ্ছে নিয়ে এখানে দিয়ে থাকে। আশা করছি ক্লাসটা সবার জন্য উপকারী হবে এবং কোশ্চেনটা বুঝাতে পেরেছি যেটুকু বোঝানোর চেষ্টা করেছি। থ্যাংক ইউ অল।